এই গল্পটি শুরু হয় 1944 সালে। এটা এমন একটা সময় ছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মোটামুটি শেষের পথে, কিন্তু হিটলার তখনও পরাজয় স্বীকার করতে চাইছিল না। হিটলার যে কোনো মূল্যে ইউএনকে পরাজিত করতে চায়। সেখানেই ইউএনের কিছু সেনা স্কটল্যান্ডের একটি দ্বীপে পৌঁছায়। সেখানে ট্রন্ডাম এভির ধ্বংসাবশেষ ছিল, আর ইউএনের সম্পূর্ণ সেনাবাহিনী সেখানে এগোতে শুরু করে। তাদের সঙ্গে প্রফেসর ট্রেভার ব্রুমও ছিল। আর প্রফেসর তাদের সবাইকে বলে যে এটা হলো এমন একটা জায়গা যেখানে অতীত এবং বর্তমান দুটোই একসঙ্গে মিলিত হয়, যেখানে আমাদের জগৎ আর অন্য জগতের রাস্তা মিলে যায়। কিন্তু প্রফেসরের কথায় কেউ বিশ্বাস করে না। এরপর তারা যখন একটু সামনে এগোয় তখন তারা দেখে যে সেখানে কয়েকজন লোকেরা মিলে কিছু কাজ করছে, আর এদের মধ্যেই একজন ছিল গিরগরি। সে হিটলারের জন্য কাজ করত। গিরগরির দুজন সাকরেত ছিল, একজনের নাম ছিল কার্ল আর অপরজনের নাম ছিল ইলসা। আর এবার কার্ল সেখানে কিছু করতে চাইছিল। আসলে বিগত 5 বছরে সে এমন একটি যন্ত্র বানিয়েছে যেটার সাহায্যে সে অন্য জগতের দরজা খুলতে পারবে। আর ঔট্রজাহান, বিনাশকারী 7 দেবতা যে কিনা কাচের জগতে বন্দী হয়ে আছে, তাদেরকে মুক্ত করবে, যাতে করে তারা এই যুদ্ধে হিটলারকে জেতাতে সাহায্য করতে পারে। আর কার্ল তার কাজ শুরু করে দেয়। এবার সেখানে তখন অন্য জগতের দরজা খুলে যায়, কিন্তু তখনই ইউএনের সৈন্যরা তাদের উপরে আক্রমণ করে দেয়। তাদের দুটো দলের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। আর যে দরজাটা তারা খুলেছিল, প্রফেসর ব্রুম সেই দরজার দিকে একটি বোমা ছুঁড়ে মারে। আর যখন ওই বোমাটি ব্লাস্ট হয় তখন সেই দরজাটা বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গিরগরিরও ওই দরজার ভেতরের দিকে আকৃষ্ট হয়ে সেই দিকেও চলে যায়। আর সে তখন সম্পূর্ণভাবে দরজার ভেতরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তখন গিরগরির 2 সাকরেত কার্ল এবং ইলসা সেখান থেকে পালিয়ে যায়। আর বাকি যত জার্মানরা ছিল, ইউএনের সৈন্যরা তাদেরকে মেরে ফেলে। এরপর ব্রুম, যে কিনা আহত হয়েছিল, সে বলে যে অন্য জগতের দরজা অনেক দীর্ঘ সময় পর্যন্ত খোলা ছিল, তাই অবশ্যই ভেতর থেকে কেউ না কেউ বাইরে তো এসেছে। আর ঠিক তখনই সে পেছনে কিছু একটা নড়াচড়ার আওয়াজ শুনতে পায়। তারা যখন সেখানে গিয়ে দেখে তখন সেখানে তারা একটা ছোট বাচ্চাকে দেখতে পায়, যার একটা হাত ছিল অনেক বড় আর তার শরীর ছিল সম্পূর্ণ লাল রঙের। প্রফেসর ব্রুম ওই বাচ্চাটিকে একটি চকলেট দেয় আর তাকে নিজের কোলে তুলে নেয়। ওই বাচ্চাটি ছিল অন্য জগতের বাচ্চা। এরপর সৈন্যরা ওই বাচ্চাটির নাম রাখে হেল বয়। ধীরে ধীরে সময় অতিবাহিত হয় আর 60 বছর সময় পেরিয়ে যায়। আর 60 বছর পেরিয়ে যাওয়ার পর গিরগরির 2 জন সাকরেত কার্ল এবং ইলসা একজন ব্যক্তিকে একটি পবিত্র জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তারা সেই ব্যক্তিটিকে মেরে ফেলে, আর সেই ব্যক্তিটির রক্তের ধারা একটি জায়গায় গিয়ে জমা হয়। আর গিরগরির যে অন্য জগতে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল, সে আরও একবার এই জগতে ফিরে আসে। এবার অন্যদিকে দেখানো হয় যে ব্রুম এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, সে খুব অসুস্থ। আর ডাক্তার তাকে বলে আপনি 6 সপ্তাহের বেশি আর জীবিত থাকবেন না। ডাক্তার চাইছিল যে ব্রুম যেন হাসপাতালে ভর্তি হয়ে যায়, কিন্তু ব্রুম বলে যে আমি আমার নিজের বাড়িতেই থাকতে বেশি পছন্দ করব, কারণ আমাকে আমার ছেলের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর সে পুনরায় তার রিসার্চ সেন্টারে চলে আসে। এই সেন্টারের নাম ছিল বিপিআরডি, অর্থাৎ ব্যুরো অফ প্যারানর্মাল রিসার্চ অ্যান্ড ডিফেন্স সেন্টার। এটা গভর্নমেন্টের তরফ থেকে সে পেয়েছিল। এবার ব্রুম এখানে এফবিআই এর একজন এজেন্ট, যার নাম ছিল জন, তার ট্রান্সফার করিয়ে নিয়ে আসে। আসলে ব্রুম তাকে অনেক এজেন্টদের মধ্যে থেকে নির্বাচন করেছিল। আর ব্রুম জনকে সবার প্রথমে একটি সেপিয়েন্সের সঙ্গে দেখা করায়। সেপিয়েন্স হলো একটি অদ্ভুত ধরনের প্রাণী। ব্রুম তখন জনকে বলে যে একে আমরা একটি হসপিটালের গুপ্ত বেসমেন্ট থেকে খুঁজে পেয়েছি, আর এর বিশেষত্ব হলো যে
এটা যে কোনো কারোর মস্তিষ্ক পড়তে পারে। এই প্রাণীটি একদিনে 4টে বই পড়ে ফেলে, তাও কিনা 4টে একই সঙ্গে। এরপর ব্রুম জনকে সামনের দিকে নিয়ে যায়, আর সেখানে এজেন্ট ক্লে আসে। ব্রুম তখন ক্লেকে বলে যে জনকে তুমি নিজের সঙ্গে নিয়ে যাও, আর এজেন্ট ক্লে তখন জনকে একটি ঘরের ভেতরে নিয়ে যায়। আর সেই ঘরের ভেতরেই ছিল হেলবয়। হেলবয় এখন অনেক বড় হয়ে গিয়েছিল, যদিও 60 বছর সময় পেরিয়ে গিয়েছিল, তা সত্ত্বেও হেলবয় ছিল একদম যুবকের মতো আর খুব শক্তিশালী। কারণ মানুষের বয়সের 4 বছরের সমান হলো হেলবয়ের 1 বছর। এর অর্থ হলো মানুষের সময়ের হিসাব অনুযায়ী হেলবয় হলো 60 বছরের, কিন্তু তার শরীরের আর শক্তির বয়স ছিল মাত্র 20 বছরের। জন তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আজকের আগে পর্যন্ত জন হেলবয়ের ব্যাপারে শুধুমাত্র কমিক্সেই পড়েছিল। আর আজ যখন জন তাকে সামনে থেকে দেখছে, তার যেন বিশ্বাসই হচ্ছে না। হেলবয় তখন এজেন্ট ক্লেকে জিজ্ঞাসা করে যে এই বাচ্চাটা কে? ক্লে বলে এই ছেলেটি হলো তোমার সঙ্গী। এই কথা শুনে হেলবয় বলে আমার কোনো সঙ্গীর প্রয়োজন নেই। তখনই এজেন্ট ক্লে আস্তে আস্তে জনকে বলে যে হেলবয়কে চকলেট দাও। আসলে এই চকলেটগুলো প্রফেসর ব্রুম জনকে দিয়েছিল, আর জন যখন সেই চকলেটগুলো হেলবয়কে দেয়, তখন হেলবয় জিজ্ঞাসা করে যে বাবা কি চলে এসেছে? তখন ক্লে বলে হ্যাঁ, উনি চলে এসেছেন। হেলবয় তখন জিজ্ঞাসা করে বাবা কি এখনো রেগে আছে? তখন ক্লে বলে যদি তুমি না বলে বা কোনো কারণ ছাড়াই বাইরে যাও, তাহলে উনি রেগে যাবেনই। তখন হেলবয় বলে যে আমাকে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে হতো। আর ঠিক তখনই একটা অ্যালার্ম বেজে ওঠে, আর ওই অ্যালার্মটা ছিল কোনো বিপদ সংকেত। আর এরপর হেলবয় এভ হলো এমন একটি প্রাণী যে কিনা 4টে বই একদিনে পড়তে পারে, এছাড়াও অন্য মানুষের মস্তিষ্ক পড়ে ফেলতে পারে। এরপর জন এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা ছিল একটি মিউজিয়াম, যেখানে একটি অদ্ভুত প্রাণী চলে এসেছিল যে কিনা অনেক মানুষকে মেরে ফেলেছে। আর তাই তারা এবার সবাই মিলে মিউজিয়ামের ভেতরে যায়। এফ তার শক্তির প্রয়োগ করে হেলবয়কে বলে যে এই প্রাণীটি ভেতরেই আছে। তখন হেলবয় সবাইকে বলে তোমরা বাইরে থাকো, আর সে তখন ভেতরে চলে যায়। ভেতরে একটা অদ্ভুত ধরনের ক্রিয়েচার ছিল, তার নাম ছিল সামাইল। আর কয়েক সেকেন্ডের মধ্যেই হেলবয় তাকে মেরে ফেলে। এবার হেলবয় যখন বাইরের দিকেই আসছিল, তখন হেপ তাকে বলে যে ওই প্রাণীটির ব্যাপারে আমি পড়েছি। ওটা হলো এমন একটি জীব যার মধ্যে এমন একটা শক্তি আছে যে কিনা মরে গেলেও জীবিত হয়ে যায়। এবার হেলবয় বুঝে যায় যে আমি ওকে মেরে তো দিয়েছি, কিন্তু ওটা এখনো মরেনি, জীবিত আছে। আর এরপর তাদের মধ্যে আরও একবার প্রচণ্ড লড়াই হয়, আর হেলবয় আবারও তাকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। হেলবয়ের চলে যাওয়ার পর সেখানে এভ, ব্রুম আর তাদের পুরো টিম আসে। সেখানে যে জিনিসপত্রগুলো পড়েছিল সেগুলোকে ছোঁয়ার পর এভ জানতে পারে যে সেখানে ঠিক কি হয়েছিল। সে বুঝতে পারে যে এখানে গিরগরি, ইলসা আর কার্ল এসেছিল। এরা হলো সেই লোকগুলো যারা আজ থেকে 60 বছর আগে স্কটল্যান্ডের একটি সমুদ্র সৈকতে অন্য জগৎ থেকে শয়তানের 7 দেবতাকে এই জগতে আনতে চেয়েছিল, কিন্তু সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয়। আর এবার পুনরায় তারা এই জগতে চলে এসেছে। আর ওই জীবটাকে, যাকে কিনা কিছুক্ষণ আগে হেলবয় মেরেছিল, তাকেও বন্দি দশা থেকে গিরগড়ি ছাড়িয়েছে। এইসব কিছু জানার পর ব্রুম খুব চিন্তিত হয়ে যায়। এরপর এভ যখন ব্রুমের শরীরে হাত দেয়, তখন সে জানতে পারে যে ব্রুম খুবই অসুস্থ। এবার অন্যদিকে এটা দেখানো হয় যে হেলবয় একটি মেন্টাল হসপিটালে যায়। সেখানে গিয়ে সে একটা মেয়ের সঙ্গে দেখা করে যার নাম ছিল লিজ। সেও আগে হেলবয়দের সঙ্গেই থাকত, আর সেই মেয়েটির কাছে আগুন তৈরি করার ক্ষমতা ছিল, কিন্তু সেই শক্তিটা তার নিয়ন্ত্রণে ছিল না। তাই মেয়েটি তখন ওই হসপিটালে ছিল। তখন হেলবয় তাকে বলে যে তোমার উচিত আমাদের সঙ্গে ফিরে যাওয়া। মেয়েটি বলে আমার এখানে ভালো তো লাগে না, কিন্তু এখানে বেশ অনেক দিন ধরে কোনো দুর্ঘটনা হয়নি, আর এখন আমি নিজের আগুনটাকে নিজের নিয়ন্ত্রণেও আনতে পারছি।
আর ঠিক তখনই সেখানে ব্রুম, এভ, জন এবং আরও অনেক এজেন্টরা চলে আসে, আর তারা হেলবয়কে সেখান থেকে ফিরিয়ে নিয়ে যায়। এবার হেলবয়ের হাতে সেই প্রাণীটির সঙ্গে লড়াই করার সময় একটা আঘাতের চিহ্ন তৈরি হয়ে যায়। আর যখন এভ ওই আঘাতটাকে দেখে, তখন দেখে ওই আঘাতের ভেতরে, মানে ওই যে আঘাতটা হয়েছিল তার ভেতরে ওই প্রাণীটি তার ডিম পেড়েছিল। হেলবয় এবং এভ বলে যে ওই প্রাণীটি তার নিজের সুরের সাহায্যে যে কোনো জায়গায় ডিম পেড়ে ফেলতে পারে। এরা শুধুমাত্র দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা তো গরম আর অন্যটা হলো আলো। আর ওই ডিমগুলো বড় হওয়ার জন্য ঠান্ডা এবং অন্ধকারের প্রয়োজন। এরপর হেলবয় সেই প্রাণীটিকে ট্রেনের একটি টানেল বা সুড়ঙ্গের মধ্যে মেরেছিল, আর সেখানকার আবহাওয়াও ছিল ঠিক সেই রকমই। ব্রুম এবার হেলবয়কে বলে যে কাল তুমি এভ আর বাকি এজেন্টদের সঙ্গে সেখানে যাবে, আর সেখানে যত ডিম থাকবে সেই সমস্ত ডিমগুলিকে নষ্ট করে দেবে। এবার পরের দিন হেলবয়, এভ, এজেন্ট ক্লে এবং আরও দুজন এজেন্ট সেখানে যায়, আর তারা সেখানে ডিম খুঁজতে শুরু করে। এভ জলের নিচে যায়, তখন সেখানে গিয়ে এভ দেখে যে সেই প্রাণীটি জলের নিচে অনেক ডিম পেড়েছে, আর একটি অনেক বড় প্রাণী তখন জলের নিচেও আছে। সে এভকে মেরে ফেলবার চেষ্টা করে, কিন্তু এভ সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। সেখানে বাইরে আরও একটি প্রাণী ছিল, সে দুজন এজেন্টকে মেরে ফেলে, কিন্তু সেখানে এরপর হেলবয় চলে আসে। তখন হেলবয় আর সেই দানব প্রাণীটির মধ্যে আরও একবার লড়াই শুরু হয়, আর হেলবয় আরও একবার তাকে মেরে ফেলে। কিন্তু নিচে গিরগরি সাকরেত কার্লো ছিল, তার ওপরে গুলির কোনো প্রভাব পড়ে না, আর সে এজেন্ট ক্লেকে খুব গুরুতরভাবে আহত করে দেয়। কিন্তু এরপর যখন সেখানে হেলবয় আসে, তখন কার্ল আগে থেকেই মাটিতে শুয়ে পড়ে, যাতে করে হেলবয়ের এমনটা মনে হয় যেন কার্ল মারা গেছে, আর হেলবয়েরও ঠিক এমনটাই মনে হয়। তখন এদিকে ক্লে খুব খারাপভাবে আহত হয়ে গিয়েছিল, এভও গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিল, আর যত তাড়াতাড়ি সম্ভব তারা যদি কিছু একটা না করে তাহলে এই প্রাণীটি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। অন্যদিকে দেখানো হয় যে যেই প্রাণীটিকে হেলবয় মেরে ফেলেছিল তার ভেতর থেকে দুটো আলোর ছটা বের হয়। এর অর্থ এই যে যখনই সে কোনো একটা প্রাণীকে মারবে তখনই সেটা দুটো রূপে জন্মগ্রহণ করবে। অন্যদিকে জন লিজকে রাজি করিয়ে সেই ঠিকানায় নিয়ে আসে যেখানে হেলবয়, এভ, ব্রুম তারা সবাই থাকে। ব্রুম লিজকে দেখে খুব খুশি হয়। ব্রুম বলে, আমি চাই যে তুমি পুনরায় ফিরে আসো। লিজ তখন বলে, আমি শুধুমাত্র দুদিনের জন্যই এসেছি, এরপর আমি আবার ফিরে যাব। তখনই সেখানে হেলবয়ও চলে আসে। সে লিজকে দেখে খুব খুশি হয়। আসলে হেলবয় লিজকে ভালোবাসে। সে এখনো পর্যন্ত লিজকে তার ভালোবাসার কথা জানায়নি। হেলবয় অনেকগুলো চিঠি লেখে যাতে সে তার নিজের মনের কথা সেখানে লিখতে পারে। আর তখনই সেখানে লিজ চলে আসে। লিজ হেলবয়কে বলে যে আমি বাইরে যাচ্ছি কফি খেতে। হেলবয় বলে, কার সঙ্গে যাচ্ছ? লিজ বলে, জনের সঙ্গে। এই কথা শুনে হেলবয়ের খুব রাগ হয়। এর ফলে হেলবয়ের মনে হয় যে লিজ হয়তো জনকে ভালোবাসে। এরপর লিজ জনের সঙ্গে বাইরে কফি খেতে চলে যায়, কিন্তু হেলবয় তাদের পিছু করে আর ভেতরে ভেতরে এইসব কথা ভেবে মন খারাপ করতে থাকে যে এখন লিজ আর জন একসঙ্গে আছে। আসলে সত্যি কথাটা হলো যে লিজও হেলবয়কে পছন্দ করে, কিন্তু সে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, আর লিজ এই সমস্ত কথাই জনের সঙ্গে আলোচনা করছিল। অন্যদিকে দেখানো হয় যে মিস্টার ব্রুম কার্লের শরীরটাকে দেখছিল, যে কিনা মৃত হওয়ার অভিনয় করছিল। আর ব্রুম দেখে যে কার্লের শরীরে এক ফোঁটাও রক্ত নেই। কার্লের জন্ম হয়েছিল 1897 সালে। এর অর্থ এটা যে সে মানুষ নয়। আর যখন মিস্টার ব্রুম নিচে চলে যায় তখন উপরে এটা দেখানো হয় যে কার্ল উঠে পড়েছে, আর সে তার নিজের জামাকাপড় পরে নিচে চলে আসে যেখানে মিস্টার ব্রুম ছিল। মিস্টার ব্রুম কার্লকে দেখে আর সে বুঝে যায় যে এটা ছিল কার্লের একটা চাল। ব্রুম বলে যে আমি এই কাঠের পুতুলটাকে তো দেখলাম, কিন্তু এটাকে চালানোর মতো যে মানুষটা সেটা কোথায়?
আর ঠিক সেই সময় এটা দেখানো হয় যে সেখানে সোফাতে গিরগড়ি বসে আছে। গিরগড়ি বলে, খুব ভালো প্রফেসর ব্রুম। সে প্রফেসর ব্রুমকে বলে যে আজ থেকে 60 বছর আগে যদি তুমি হেলবয়কে মেরে ফেলতে তাহলে আজ এমনটা কিছুই হতো না। গিরগড়ি বলে, আমি তোমাকে ভবিষ্যতের এক টুকরো দৃশ্য দেখাতে চাই। এই কথা বলে সে ব্রুমের মাথায় হাত বোলায়। আর ঠিক তখনই ব্রুম কিছু দৃশ্য দেখে, যে দৃশ্যে হেলবয়ের দুটো শিং সম্পূর্ণরূপে বড় হয়ে গেছে আর পুরো বিশ্ব জ্বলছে। ব্রুমকে গিরগড়ি বলে যে তোমাদের ঈশ্বর সবসময় চুপচাপ থাকে, কিন্তু আমি যখনই মারা যাই আমার ঈশ্বর তখন আমার মধ্যে প্রবেশ করে আমাকে জীবিত করে তোলে। আর তিনি আমাকে সেই বাচ্চার নামও বলেছেন যাকে তুমি হেলবয় বলো। গিরগড়ি ব্রুমকে বলে, তুমি কি তার নাম জানতে চাও? ব্রুম বলে, না, ও আমার ছেলে, আর তুমি এই সত্যিটাকে কখনো বদলাতে পারবে না। আর এরপর প্রফেসর ব্রুম বলে যে আমি প্রস্তুত। আর ঠিক তখনই কার্ল ব্রুমকে মেরে ফেলে। যখন এই কথাটা হেলবয় জানতে পারে তখন সে পুনরায় ফিরে আসে, আর সে তার বাবা মানে প্রফেসর ব্রুমের মৃতদেহটাকে দেখে তখন সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে, কারণ হেলবয়ের এই পৃথিবীতে প্রফেসর ব্রুম ছাড়া আর কেউ ছিল না। অন্যদিকে সে প্রফেসর ব্রুমের মৃতদেহের পাশে একটা নোট পায়। সেখানে সেবেস্টিয়ান ব্ল্যাক বা নাম্বার 16 লেখা ছিল। এটা মস্কো থেকে কিছুটা দূরে ছিল। এই জন্য হেলবয়, জন মায়ার, লিজ আর কয়েকজন এজেন্ট সেই জায়গাতে পৌঁছে যায়। তাদের সঙ্গে এভ আসতে পারে না, কারণ এভের শরীর খারাপ ছিল, সে আহত ছিল। এরপর তারা সেখানে একটা পুরনো ধ্বংসাবশেষ দেখতে পায়, আর তারা সবাই সেটার ভেতরে চলে যায়। জায়গাটা ছিল খুবই বিপজ্জনক, আর পুরনো ধ্বংসাবশেষগুলোর ভেতরে অনেক বড় বড় মেশিনও ছিল। এবার তাদের সামনে তখন কার্ল চলে আসে। কার্ল হলো সেই যে কিনা প্রফেসর ব্রুমকে মেরে ফেলেছিল, আর সে হেলবয়ের ওপর আক্রমণ করে দেয়। কিন্তু হেলবয় তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, আর হেলবয় জানতো যে কার্লি তার বাবাকে মেরে ফেলেছে। এই জন্য হেলবয় তাকে খুব নৃশংসভাবে মেরে দেয়। কিন্তু ততক্ষণে হেলবয়ের থেকে লিজ আর জন মায়ার আলাদা হয়ে গিয়েছিল, আর তারা সেখানে সেই জীবটার নতুন ডেরার খোঁজও পেয়ে যায়, যাদেরকে স্যামেলস বলা হয়। আর সেখানে তারা অনেক ডিম পেড়েছিল। সেখানে তাদের মতো আরও অনেক প্রাণীও বাস করত, আর সেই সব প্রাণীরা তাদের ওপর আক্রমণ করে দেয়। হেলবয় তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এতগুলো প্রাণীর সঙ্গে একা লড়াই করাটা অসম্ভব ব্যাপার ছিল। লিজ এসব দেখে জনকে বলে, আমাকে একটা চড় মারো, যাতে করে আমি রেগে যাই আর নিজের আগুনের পাওয়ার ব্যবহার করতে পারি। জন তখন তাই করে, আর তখনই লিজের হাত থেকে আগুন জ্বলতে শুরু করে। সে জনকে বলে, তুমি এখান থেকে চলে যাও। আর তখন জন একটা পাথরের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। লিজ তখন নিজের আগুনের শক্তির মাধ্যমে সেখানে থাকা সে সমস্ত প্রাণী এবং তাদের ডিমগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে। আর এসব কিছুর সাথে সাথে লিজ আর হেলবয়ও অজ্ঞান হয়ে যায়। আর যখন হেলবয়ের জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে শিকলের সঙ্গে আটকে রাখা হয়েছে, আর তার সামনে ছিল গিরগড়ি এবং তার সাকরেত ইলসা। আর সেখানে লিজও ছিল, যে কিনা তখনও অজ্ঞান অবস্থায় ছিল, আর জন মায়ারকে বন্দি করে রাখা হয়েছিল। এছাড়াও সেখানে একটা অনেক বড় পাথরও ছিল। ওই পাথরটা 1908 সালে আকাশ থেকে পড়েছিল, আর ওটাই ছিল অন্য জগতের দরজা খোলার রাস্তা। আসলে ওই রাতটা ছিল গ্রহণের, আর গ্রহণের রাতেই অন্য জগতের রাস্তা খোলা সম্ভব। গিরগড়ি হেলবয়কে জিজ্ঞাসা করে যে, তোমার কি মনে হয় তোমার একটা হাত এত বড় কেন? আসলে ওটা হলো অন্য জগতের দরজা খোলার একটা চাবি, আর তাই এখন তুমি আমাদের জন্য অন্য জগতের দরজার তালা খুলবে। হেলবয় এটা করতে অস্বীকার করে দেয়। গিরগড়ি তখন বলে যে, তাহলে হয়তো তুমি লিজের আত্মার পরিবর্তে দরজা খুলতে চাইবে। আর এরপর গিরগড়ি লিজের শরীরের আত্মাকে গিলে নেয়। গিরগড়ি হেলবয়কে বলে যে, যদি তুমি লিজকে পুনরায় ফিরে পেতে চাও তাহলে লিজের আত্মা অন্যদিকে অপেক্ষা করছে, যার জন্য তোমাকে দরজাটা খুলতেই হবে। হেলবয় সেই তালাকে, ওই শিকলগুলোকে ভাঙবার চেষ্টা করে,
তখন গিরগরি বলে যে তোমার আসল নাম ওই তালাগুলোর মধ্যে লেখা আছে, তাই তুমি এই তালাগুলোকে ভাঙতে পারবে না। তুমি তোমার আসল নাম বলে ডাকো। হেলবয় বলে ঠিক আছে, লিজের জন্য তাই করব। গিরগরি বলে বলো আনু উন্ড রামা। তখন হেলবয় ঠিক তেমনভাবেই বলে, আর যখনই সে আনু উন্ড রামা বলে তখন তার তালাগুলো খুলে যায়। আর এর পাশাপাশি তার যে শিংগুলো ছোট ছিল, মানে কেটে ফেলা শিংগুলো, সেগুলো অনেক বড় হয়ে যায় আর শিংগুলোর মধ্যে থেকে আগুন জ্বলতে থাকে। এরপর হেলবয় সেই পাথরটার কাছে যায়, যেটা 1908 সালে আকাশ থেকে পড়েছিল, যেটা কিনা অন্য জগতের রাস্তা। আর হেলবয়ের হাতই হলো সেই পাথরকে, সেই দরজাকে খোলার চাবি। তখন সেখানে গ্রহণ সম্পূর্ণভাবে লেগে গিয়েছিল। তখন হেলবয় সেই পাথরের ভেতরে একটা ফুটো থাকে, সেটার ভেতরে হাত ঢুকিয়ে দেয়। আর যখন সে তার হাতটাকে ঘোরায় তখন একটা তীব্র আলো ওপরের দিকে যায়, যেটা সোজা গিয়ে চাঁদে ধাক্কা খায় আর অন্য জগতের রাস্তা খুলে যায়। আর সেই জগতে ঔট্রজাহান, যে কিনা শয়তান শক্তির দেবতা, যে কিনা কাচের জগতে বন্দী অবস্থায় ছিল, সে তখন মুক্ত হয়ে যায়। এরপর হেলবয়কে আরও একটা তালা খুলতে হবে, যার সাহায্যে ওই শয়তানের দেবতা আমাদের জগতে চলে আসবে। আর হেলবয় যখন এমনটা করতেই যাচ্ছিল তখন জন মায়ার তাকে বলে যে তুমি ভুলে যেও না যে তুমি কে। আর জন তখন হেলবয়ের দিকে তার বাবার, মানে প্রফেসর ব্রুমের গলার ক্রসটি ছুঁড়ে দেয়। আর তখন হেলবয় তার বাবার স্বপ্নের কথা মনে পড়ে যায়। এরপর সে তার শিংগুলো, যেটা কিনা সবেমাত্র সম্পূর্ণভাবে বড় হয়ে গিয়েছিল, সেগুলিকে ভেঙে দেয়। আর শিংগুলো ভেঙে ফেলার সাথে সাথেই অন্য জগতের দরজাও বন্ধ হয়ে যায়। তখন গিরগরি বলে যে তুমি এটা কি করলে? হেলবয় বলে এটা আমার ব্যাপার। আর হেলবয় যে শিংটাকে ভেঙে ফেলেছিল সেটাকে দিয়ে গিরগরির শরীরে ঢুকিয়ে এফোর ওফোর করে দেয়। এরপর সে লিজকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু গিরগরি এখনো মারা যায়নি। গিরগরি বলে যে দেখো দেখো তুমি কি করেছ, তুমি আমাকে মেরে ফেললে আর জন্ম দিলে একটা ভয়ঙ্কর দানবকে। তখন গিরগরির শরীরের ভেতর থেকে একটা অনেক বড় ভয়ঙ্কর দানব বেরিয়ে আসে। সেই দানবটা সবার প্রথমে ইলসাকে মেরে ফেলে, যে কিনা নিজেই ছিল গিরগরির সঙ্গী। এরপর দানবটা হেলবয়ের উপরে হামলা করে। তখন হেলবয় তার সম্মুখীন হয়, কিন্তু দানবটা খুব শক্তিশালী ছিল। হেলবয়ের কাছে গ্রেনেডও ছিল। তখন হেলবয় নিজেকে সেই দানবটার পেটের মধ্যে ঢুকতে দেয়। আর যখন সেই দানবটা হেলবয়কে সম্পূর্ণভাবে গিলে ফেলে তখন হেলবয় ওই দানবটির পেটের ভেতরে ব্লাস্ট করে দেয়, যার ফলে সেই দানবটার শরীর টুকরো টুকরো হয়ে যায়। আর এইভাবেই দানবটা শেষ হয়ে যায়। হেলবয় তখন সেখান থেকে বেঁচে বাইরে বেরিয়ে আসে। এরপর হেলবয় লিজ জন মায়ারের কাছে যায়। লিজ তখনও অজ্ঞান অবস্থায় ছিল। এরপর যখন হেলবয় লিজের কানে কানে বলে যে তুমি তো আমারই ছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। আর তখনই লিজের জ্ঞান ফেরে। তখন সে হেলবয়ের গলা জড়িয়ে ধরে। লিজ হেলবয়কে বলে এই অন্ধকারেও আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তুমি কি বলছিলে? হেলবয় তখন বলে হে নরকের রক্ষাকর্তা, ওকে ছেড়ে দাও। আমি যদি ওই পারে যাই তাহলে তোমার কপালে দুঃখ আছে। আর এইভাবেই এই গল্পটির একটি সুখকর সমাপ্তি হয়।